আমি তোমাদের পরবর্তী পর্বে আসছি। ফার্স্ট পর্ব আশা করি দেখে আসছো এবং অনুরোধ থাকবে যদি কেউ না দেখে আসো তাহলে ফার্স্ট পর্ব দেখো, তাহলে এই বিষয়গুলো বুঝবে, বুঝছো? ঠিক আছে, আচ্ছা এখন পরের পয়েন্টে আসি, একটু আমরা সময় কম নেই, ঠিক আছে? আচ্ছা 3 নম্বর পয়েন্টে আমি লিখে রাখছি, দেখো জি জে মেন্ডেল, ঠিক আছে? এটাকে আমি বোঝাতে চাইছি গ্রেগর জন মেন্ডেল। আচ্ছা গ্রেগর জন মেন্ডেল সম্পর্কে খুব অল্প পরিসরে বলি, আর এগুলা যেগুলা বিষয়গুলা তার জন্ম কত, মৃত্যু কত, এগুলা হাবিজাবি তোমরা বই দেখলেই বুঝতে পারো, বুঝছো? আমি শুধু তার ছোট্ট একটা মানে মোটিভেশনাল একটা গল্প আকারে তাকে একটু তুলে ধরার চেষ্টা করি। আচ্ছা দেখো, তিনি ছিলেন একজন অস্ট্রিয়াবাসী। আচ্ছা এটা ইম্পর্টেন্ট কিছু না, তিনি যে দেশের নাগরিক হোক না কেন, কিন্তু তার ইচ্ছাটা ছিল অনেক বড়, বুঝছো? সে ছোটবেলা থেকে একজন মানে বিজ্ঞান গবেষণা করার খুব একটা ইচ্ছা ছিল, কিন্তু বিশেষ কারণে তিনি সেটা কমপ্লিট করতে পারেননি। তিনি একজন ধর্মযাজক হিসেবে তিনি নিজের কর্মজীবন শুরু করেন। ধর্মযাজক বুঝতেছো, মানে আমাদের যেরকম ধর্ম পরিচালনার জন্য মসজিদে বা মন্দিরে বা এই যে গির্জায় যারা থাকে না, তারা এরকম একজন ব্যক্তি ছিলেন। তো তিনি ধর্মযাজক ছিলেন, কিন্তু পাশাপাশি তার বিজ্ঞান চিন্তায় অনেক আগ্রহ ছিল। তো তিনি কি করতেন, তার গির্জার সামনে কিছু জায়গা ফাঁকা ছিল, তো এই জায়গায় তিনি বিশেষ করে মটরশুঁটি, মটরশুঁটি বোঝো না, এই যে মটরশুঁটি যাকে ইংলিশে বলা হয় পিয়া, ঠিক আছে? এই যে মটরশুঁটি, এই মটরশুঁটি উদ্ভিদ তিনি রোপণ করছিলেন। আচ্ছা এটা করার মাধ্যমে কি তিনি একটু জানতে চাইছিলেন যে এই মটরশুঁটি উদ্ভিদটা এটা আসলে কিভাবে বংশ বিস্তার করে, কিরকম হয় মটরশুঁটি। তিনি প্রায় কতগুলা জানো, প্রায় 34 প্রকৃতি, মানে বিশেষ বিশেষ বৈশিষ্ট্য ভিন্নতা ছিল, এরকম 34টি প্রকৃতি নিয়ে তিনি কাজ করছে। তো তিনি দেখছেন যে কোনোটার একটা কীরকম বৈশিষ্ট্য হয়, কোনোটা হলুদ আকৃতির ফল, কোনোটা সবুজ, কোনোটা আবার দেখা যাচ্ছে অনেক সুন্দর গোলাকার, কোনোটা আবার কুঞ্চিত হয়ে গেছে, কোনোটার পাতাগুলো আবার একটু বিস্তৃত, কোনোগুলা মানে এরকম অনেকগুলা বৈশিষ্ট্য সম্পর্কে তিনি দেখছেন। দেখে তিনি জানতে চাইছে আসলে এসব বৈশিষ্ট্য আসলে কী জন্য পরিবর্তিত হয়। তারপর এইগুলার উপর ভিত্তি করে তিনি বেশ কয়েক আকৃতি বিভিন্ন এই যে মটরশুঁটিগুলো নিয়ে চারা রোপণ করেন এবং সেগুলোর উপর নিজে নিজে পরাগায়ন ঘটান। পরাগায়ন ঘটানো আমরা দেখছি না, তো ইনি কি করতেন, একটা সেফটি একটা পর্যায়ে নিতেন যাতে পোকামাকড়ের দ্বারা পরাগায়ন না ঘটে। ইনি কি করতেন, নিজে নিজে পরাগায়ন ঘটাতেন, মানে মানুষের হাত দ্বারা। ওই যে পুংকেশর আছে না, সেখান থেকে পরাগধানী নিতেন, তারপর সেটা গর্ভাশয়ে তিনি আস্তে আস্তে নিজের দায়িত্বে নিজে হাতে 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 সেগুলা কাজ করতেন, বুঝছো? এবং চারপাশে এমনভাবে ঘিরে রাখছিলেন যাতে কোনো পতঙ্গ না আসতে পারে। পতঙ্গ আসলে তো বৈচিত্র্য আলাদা আলাদা হইতে পারে, কোথায় কোথায় গেছে বোঝা যাবে না। তো এগুলো এত কিছু কাজ করে তিনি ব্যাপক অনেক বৈশিষ্ট্য সম্পন্ন, তিনি দেখতে পান যে এটা হলে এটা হয়। সেই রকম বিষয়গুলো দেখার পর তিনি এগুলো আবার কি করেন, তৎকালীন একটা বিজ্ঞান গবেষণা কেন্দ্র ছিল, সেটার নাম হচ্ছে কি, নামটা এরকম যে ন্যাচারাল হিস্টোরি সোসাইটি, কি বলতো, ন্যাচারাল হিস্টোরি সোসাইটি অফ ব্রুন। ওই তিনি ব্রুনে ছিলেন। তো তো এটাকে আমি সংক্ষেপে লিখলাম, এটা ইম্পর্টেন্ট কিছু না, তুমি একটু বই দেখলে গেলে বুঝতে পারবে। তো ন্যাচারাল হিস্টোরি সোসাইটি অফ ব্রুন, সেখানে তিনি এগুলো জমা দিয়েছিলেন। এটা যেহেতু একটা বিজ্ঞান গবেষণা কেন্দ্র, জমা দেওয়ার পর তিনি এগুলো বলছিলেন যে এরকম এরকম বৈশিষ্ট্য পাইছি, আপনারা একটু ভেবে দেখেন যে এগুলো আসলে গ্রহণযোগ্য কিনা। তো ইনাদের টেন্ডেন্সি দেখো, ইনারা ওটা গ্রহণই করেনি, মানে গ্রহণ করছে আসলে ওটাকে গুরুত্বই দেয়নি। মানে ইনি ভাবছেন যে সাধারণ একটা ধর্মযাজক, সে আর কি না কি করবে, কিন্তু আসলে ইচ্ছা থাকলে মানুষ সব জায়গা থেকেই করতে পারে, বুঝছো? হয়তোবা তোমাদের এমন হয়ে থাকে না, তোমার স্বপ্ন ছিল এটা হবো, স্বপ্ন ছিল এই জায়গায় এটা করব, কোনো বিশেষ কারণে এই যে ভর্তি পরীক্ষার একটা সেজন যখন আসে, তখন দেখা যায় যে কার স্বপ্ন কোথায় ধূলিসাৎ হয়ে যাচ্ছে, কে কোনটা স্বপ্ন দেখতেছে, কার কোনটা হচ্ছে, কোনো ঠিক ঠিকানা নেই। তো তাই বলে যে আমার একেবারে নিজের ইচ্ছা সব নষ্ট হয়ে যাবে এমনটা না। তুমি যে সেক্টরেই থাকো, তোমার যদি গবেষণার টেন্ডেন্সি থাকে, তোমার যদি বিশেষ কোনো বৈশিষ্ট্য ভালো করার ইচ্ছা থাকে, তুমি সেখান থেকেই করতে পারো, বুঝছো? নিজের একটু প্রবণতা থাকতে হবে। ইনি দেখো ওই কাজটা করেন এবং তাকে একটা স্বীকৃতি দেওয়া হয়নি, বুঝছো? অ্যান্ড তিনি মারা যান, তার মারা যাওয়ার প্রায় 16 বছর পর। বিষয়টা মজার, দেখো মজার এবং অনেক কষ্টের। তিনি মারা যাওয়ার প্রায় 16 বছর পর একই জিনিসের উপর আরও 3জন বিজ্ঞানী গবেষণা করে, এবং গবেষণা করে তারা যে তথ্যগুলো সংগ্রহ করছে না, যেসব সংরক্ষণ করছে, এগুলা দেখে যে হুবহু গ্রেগর জোহান মেন্ডেলের সাথে মিলে যাচ্ছে। তাহলে শুরুতে আবিষ্কার করছিল কে, গ্রেগর জোহান মেন্ডেল, পরবর্তীতে 3জন আবিষ্কার করে দেখতেছে তার সাথে মিলে যাচ্ছে। তখন তারা সবাই আবার পূর্বের ওগুলা নথিপত্র, যে নথিপত্র ছিল না, ওগুলা আবার খুঁজে খুঁজে দেখতেছে, হ্যাঁ মেন্ডেল যেগুলা যেগুলা বলতেছে সব সঠিক ছিল। এবং পরবর্তীতে তাকে সম্মাননা দেওয়া হয়, প্লাস সম্মাননা কাকে দিতে, সে তো মারাই গেছে, তার মারা যাওয়ার 16 বছর পর এগুলা হচ্ছে। তিনি জীবিত অবস্থায় জানতেন না যে তাকে বিজ্ঞানী বলে কেউ ঘোষণা দিছে। কি একটা অবস্থা দেখো। তো এই জায়গায় এটাও একটা শিক্ষামূলক হতে পারে যে আসলে তুমি উদ্দেশ্যটাকে অনেস্ট রাখো, বুঝছো? আমরা চেষ্টা করবো অনেস্ট একটা উদ্দেশ্য, সেখানে আমাকে কে স্বীকৃতি দিল না, আমাকে বিজ্ঞানী হিসেবে গ্রহণ করলো না কিচ্ছু যায় আসে না, বুঝছো? তুমি অনেস্ট থেকো, তুমি নিজের জায়গা থেকে কাজ করো,
এর প্রতিদান তুমি পাবা, তাই না? আর জানো তো একালের থেকে ওকাল বেশি গুরুত্বপূর্ণ এবং সেটা বেশি ইম্পর্টেন্ট, বুঝছো? তো এই জিনিসটা একটু মাথায় রেখো, তাহলে দেখবা তোমার যখন টেন্ডেন্সিটা অনেক মহৎ হবে না, একটা অনেস্ট উদ্দেশ্য যখন থাকবে, তখন এই ছোটোখাটো আসলে কে সুনাম করলো কে দুর্নাম করলো কিচ্ছু যায় আসে না, বুঝছো? অনেস্ট থাক, ঠিক আছে? ইনশাল্লাহ অনেস্ট থাকো, দেখবা অনেক ভালো কিছু হবে। তো তার 16 বছর পর এগুলা প্রকাশিত হলো, পরবর্তীতে তাকেই বলা হলো তিনি এই তো জিন তত্ত্বের জনক, এগুলা এগুলা অনেক কিছু তাকে উপাধি দেওয়া হয়, বুঝছো? কিন্তু সেটা তার মারা যাওয়ার পর। ওকে, তো এখান থেকে আমরা একটু মোটিভেশন পাইতে পারি, নিজেকে পরিবর্তন করার একটা সংকল্প রাখতে পারি, ইনশাল্লাহ কাজে দিবে। ঠিক আছে, দেখো এটার উপর বেস করে তারপর দেখো ইনি যে মটরশুঁটি গাছটা নিছিলেন না, এটা অনেক ভালো একটা কাজ করছে, বুঝছো? অন্যান্য যে কোনো উদ্ভিদ তো নিতে পারতেন, তো ইনি একটু ভালো কৌশলে কাজ করছে এবং জিনিসটা খুবই কেন জানি খুব ভালোভাবে পজিটিভলি তার সাথে কাজ করছে। মানে মটরশুঁটি গাছের বেশ কয়েকটি বৈশিষ্ট্য আছে, বুঝছো? দেখো এই বৈশিষ্ট্যগুলোকে আমি একটু মুখে মুখে বলি, তোমরা একটু জাস্ট বোঝার চেষ্টা করো। মটরশুঁটি গাছের এটা বিশেষ বৈশিষ্ট্য ছিল, এটা 1 বর্ষজীবী, বুঝছো? 1 বর্ষজীবী মানে বুঝি না, 1 ইয়ার। 1 বর্ষজীবী হওয়াতে কি হয়, এটা 1 বছরের ভিতরেই ফল দেয়। তো 1 বছরের ভিতর যেগুলো ফল দেয় সেটা সুবিধা আছে, মানে বছর বছর এটা কাজ করানো যাবে, প্রত্যেক বছরেই কাজ করানো যাবে। আর যদি দেখা যায় ফল দিতে সময় বেশি লাগতেছে, তাহলে কাজ করার বেশি দীর্ঘ সময় সাপেক্ষ হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে বিষয়টা ছিল এটা উভলিঙ্গ উদ্ভিদ ছিল। কি ছিল? উভলিঙ্গ উদ্ভিদ হওয়ার একটা ব্যাপক বৈশিষ্ট্য হচ্ছে, উভলিঙ্গ থাকার উপকার কি জানো? এই এক জায়গায় তোমার পুংকেশরও আছে, স্ত্রী কেশরও আছে। তো এই পুংকেশর স্ত্রী কেশর যদি একটা গাছেই থাকে, তখন তাদের ভিতরে পরাগায়ন করা সম্ভব না? সহজ। স্বপরাগায়ন পরপরাগায়ন যেটাই বলো, স্বপরাগায়নটা অনেক সহজ হয়ে যাবে। এই জন্য উভলিঙ্গ হওয়াটা অনেক সহজ হয়েছে। তারপরে যে বৈশিষ্ট্যটা ছিল সেটা হচ্ছে মটরশুঁটি গাছ বা এর যে পুংকেশর, এর ফুলগুলো যেগুলো ছিল না, এগুলো অনেক বড় ছিল, আকারে বড়। তাহলে 3 নম্বর পয়েন্ট হিসেবে আমরা কি বলতে পারি, মটরশুঁটি গাছের আকৃতি কি ছিল, আকারে বড় ছিল। আকারে বড় থাকার একটা সুবিধা হচ্ছে কি, তোমার এই যে বিশেষ বিশেষ যে কার্যকলাপ, যে আমি যে পরাগায়ন ঘটাতে চাচ্ছেন, বিজ্ঞানী যে গ্রেগর জোহান মেন্ডেল যে পরাগায়ন ঘটাইছিল বা এগুলা যেসব কার্যকলাপ করছিল না, এটা অনেক সহজ হয়েছিল, কারণ বড় জিনিস, সহজেই পরাগায়ন ঘটানো যায়, সব কিছু দেখাশোনা করা যায়, সহজ হয়। তারপর যে পয়েন্টটা ছিল সেটা হচ্ছে পরনিষেক ঘটনা, মানে এর পুংকেশরগুলা এমনভাবে স্ত্রী কেশরকে ঢেকে রাখতো, অন্য কিছু সহজে পরাগায়ন ঘটাতে পারতো না, বুঝছো? মানে খুব যদি ফাঁকা থাকতো তাহলে দেখা যেত যে অন্য পতঙ্গের মাধ্যমে সহজেই পরাগায়ন করতো, কিন্তু এটা অনেক একটু বেশ ঢাকানো, মানে ঢাকা আছে এইরকম হওয়াতে সহজে পরাগায়ন করতো না। এটা একটা ভালো পয়েন্ট ছিল। তাহলে 4 নম্বর পয়েন্ট কি ছিল বলো তো? পরনিষেক, পরনিষেক ঘটনা। আচ্ছা, পরনিষেক ঘটা কঠিন ছিল, বুঝছো? পরনিষেক বুঝতেছো না, অন্য কোনো জায়গা থেকে নিষেক ঘটা কঠিন ছিল। মানে যে বিশেষ করে আমরা যেটাকে বলি, একটা হচ্ছে স্বপরাগায়ন, একটা পরপরাগায়ন না, পরপরাগায়ন হওয়াটা অনেক কঠিন ছিল, তাহলে পরনিষেক হওয়াটা তুলনামূলক কঠিন ছিল, আমরা এমনি ক্রস দিলাম। আচ্ছা দেখো, তারপর যেটা এখানে বিপরীত বৈশিষ্ট্য। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এর বিপরীত বৈশিষ্ট্যগুলো স্পষ্ট ছিল, বুঝছো? স্পষ্টভাবে জিনিসগুলো বোঝা যাইতো। মানে এই যে কোনোগুলো হচ্ছে হলুদ, কোনোগুলো সবুজ, স্পষ্ট বোঝা যাবে না? আবার কোনোগুলো ছিল গোলাকার, কোনোগুলো একে কুঞ্চিত, মানে একে এবড়ো থেবড়ো, বোঝা যাবে না বিষয়গুলো? আচ্ছা, কোনোগুলো লম্বা, কোনোগুলো একেবারে আঁকা বাঁকা, এগুলা স্পষ্ট বোঝা গেছিল, খালি চোখেই বুঝতে পারছিলেন। তিনাকে যে বিশেষভাবে মাইক্রোস্কোপ এটা সেটাতে কাজ করতে হয়েছে তা না, তিনি খালি চোখেই অনেক সুন্দরভাবে বুঝতে পারছিল। তাহলে এটা একটা ভালো পয়েন্ট ছিল না? তার গবেষণা করার জন্য সুন্দর কাজ ছিল। তাহলে 4 নম্বর পয়েন্টটা, 5 নম্বর পয়েন্টটা তাহলে কি ছিল? বিপরীত বৈশিষ্ট্যগুলো স্পষ্ট ছিল, তার মানে সুস্পষ্ট বৈশিষ্ট্য, বুঝছো? তার মানে সুস্পষ্ট বৈশিষ্ট্য তিনি দেখতে পেয়েছিলেন। আচ্ছা, সুস্পষ্ট বৈশিষ্ট্য। আচ্ছা, আমি অত কিছু লিখতে চাচ্ছি না। আচ্ছা, তারপরে যে পয়েন্টটা ছিল সেটা হচ্ছে উর্বর প্রকৃতি। মানে এই জিনিসটা এত, মানে এই যে পরাগায়ন ঘটালে খুব সুন্দরভাবে ফল হয়, মানে ফুল হয়, ফল হয়, জিনিসটা অনেক সহজ হয়। অনেক কিছু দেখো না যে সহজে কাজ হইতে চায় না, এটা অনেক ভালোভাবে কাজ করেছিল। তাহলে 6 নম্বর পয়েন্ট আকারে আমরা কি বলতে পারি? উর্বর প্রকৃতি। এটা কিরকম ছিল? উর্বর প্রকৃতি। ঠিক আছে, এই যে আমরা পয়েন্টগুলো লিপিবদ্ধ করলাম, এটার উপর বেস করে তুমি বইয়ে জাস্ট এই পয়েন্টগুলো তুমি একটু বই দেখলেই বুঝতে পারবে, বুঝছো? আমি শুধু আমি চাচ্ছি যেটা তুমি বুঝবা না সহজে সেটা বোঝাতে, আর যেটা সহজেই বুঝবা সেটা তো তুমি নিজে পড়ে নিতে পারবা। ওকে, তারপর পয়েন্টে একটু আসি, দেখো তারপর পয়েন্টে তোমাকে এই আমি মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট, দেখো এটা অনেকেই বোঝো না, আশা করি এই সময় একটু ভালো মনোযোগ দেওয়া পারো না? ঠিক আছে, একটু ফুল ফোকাস দাও, আমরা একটু ইম্পর্ট্যান্ট একটা পয়েন্টে চলে যেতে চাচ্ছি। এখন দেখো, মনে করো একটা উদ্ভিদ হচ্ছে বড়, আরেকটা উদ্ভিদ ছোট, বুঝছো? তো এই যে আমরা একটু আগে যে ক্রোমোজোমের ধারণাগুলো আগের পার্ট দেখে রাখবা অবশ্যই। আগের পার্টে তো আমরা দেখছিলাম না, ক্রোমোজোমের ভিতরে 2টা থাকে, এক জোড়া থাকে না বলো? এক জোড়া, এইরকম একটা, এইরকম একটা। এই এক জোড়া যে থাকে, এই এক জোড়ার ভিতর 2টার বৈশিষ্ট্য প্রকাশ পায় না, যে কোনো একটার বৈশিষ্ট্য প্রকাশ পায়, বুঝছো? কারণ এই যে 2টা থাকে না, এই 2টা কি বাবা মার থেকে আসছে না? একটা হয় প্রকট, আরেকটা হয় প্রচ্ছন্ন। আচ্ছা দেখো, 2টা আমরা নামের সাথে পরিচিত হয়, একটা হলো
প্রকট। প্রকট প্রকট মানে যা, যে ডমিনেট করে, ডমিনেট করে না, যে ডমিনেট করতেছে মানে অন্যকে কন্ট্রোল করতেছে সে হচ্ছে প্রকট। আরেকটা হচ্ছে কি প্রচ্ছন্ন, মানে যে ডমিনেট হয়, মানে এর আসলে নিজের খুব বেশি পাওয়ার নেই, বুঝছো, এই জন্য প্রকট যা বলে সেটাই হইতে হয়, বুঝছো, মানে এর ক্ষমতা বেশি এর ক্ষমতা কম। এখন দেখো যে এইরকম যে উদ্ভিদটা আছে না, সেই উদ্ভিদের ক্ষেত্রে একটা প্রকট, মানে এই ক্ষেত্রে দুইটাও বৈশিষ্ট্য যদি থাকে প্রকাশ পাবে কারটা, প্রকটেরটা। শুধুমাত্র কখন প্রচ্ছন্ন প্রকাশ পাবে বলতো, যখন দুটাই প্রচ্ছন্ন থাকে, ঠিক আছে না। আচ্ছা আমরা একটা লম্বা উদ্ভিদ দিয়ে তোমাদের কাজ করার চেষ্টা করি, দেখো। আচ্ছা এটা বোঝানোর আগে তোমাদের আরো একটু ডিটেল বলি, আরেকটা ওয়ার্ড আছে সেটা হচ্ছে অ্যালিল। আচ্ছা অ্যালিল জিনিসটা কি সেটা একটু আমরা একটু বোঝার চেষ্টা করি, দেখো। আচ্ছা অ্যালিল জিনিসটা বোঝার ক্ষেত্রে আর একটু তোমাদের একটু গাছ নিয়ে একটা, এই মটরশুঁটি নিয়ে কাজ করলে জিনিসটা সহজ হবে, বুঝছো। আচ্ছা মটরশুঁটি মনে করো যে আমরা গাছ নিচ্ছি হচ্ছে দুইটা গাছ। আচ্ছা মটরশুঁটির তুলনামূলক একটু লম্বা গাছ নেবো আর একটা নেবো ছোট গাছ। আচ্ছা তাহলে আমরা দুইটা গাছ নিয়ে কাজ করতেছি, সেটা মনে করি এরকম একটা, আমি খুব বাজে আঁকাই, বুঝছো, আমি একটু তোমাদের বোঝানোর জন্য বলতেছি। মনে করি এই যে এটা মানে মটরশুঁটি তো আঁকাই নেই, কি যেন আঁকাইছি আমি নিজেও জানি না। আচ্ছা এই একটা বড়, এটা মনে করি তুলনামূলক বড় আঁকাইছি, আর এর পাশে দেখো তুলনামূলক একটা ছোট একটা উদ্ভিদ আঁকাইছি। এই যে একটু বুঝতে পারতেছি না উদ্ভিদের মতো। আচ্ছা এইটুকু বুঝলেই হবে। এই যে একটা হচ্ছে বড় একটা হচ্ছে ছোট। এখন এই জিনিসটা যদি নেওয়া হয় বড় এবং ছোট, এটা একটু ভেবে শুনে বিশুদ্ধ দেখে নেওয়া হয়েছিল। একটা হচ্ছে বিশুদ্ধ বড় আর একটা নর্মাল বড়, বিশুদ্ধ আর আরেকটা কি দেখো, আমরা বললাম না প্রকট প্রচ্ছন্ন, তাহলে এর ভিতর যদি দুইটা ক্রোমোজোম থাকতো, দুইটা ক্রোমোজোম কেমন করে উল্লেখ করলাম, একটা হচ্ছে ক্যাপিটাল টি, টি থেকে টল না লম্বা, একটা ক্যাপিটাল টি, আরেকটাও হলো ক্যাপিটাল টি, দুইটাই ক্যাপিটাল কিনা। আচ্ছা এখন বিষয়টা দেখো প্রকট, তাহলে এখানে প্রকট কোনটা, ক্যাপিটাল টি, এটা কি এটাও প্রকট, দুইটাই প্রকট। কিন্তু কখনো যদি এমন হইতো না, একটা হচ্ছে ক্যাপিটাল টি আরেকটা হচ্ছে মনে করে স্মল টি, আরেকটা কিরকম স্মল টি। আচ্ছা এই জায়গায় এটা হচ্ছে প্রকট এটা হচ্ছে, কিন্তু বৈশিষ্ট্য প্রকাশ পাবে কারটা, প্রকটের বৈশিষ্ট্য প্রকাশ পাবে না কারটা, প্রচ্ছন্ন। এবার বুঝতে পারছি, কিন্তু দিন শেষে এটাও লম্বা হবে কিনা, কিন্তু আমরা কাজ করতে চাচ্ছি বিশুদ্ধটাকে নিয়ে, বুঝতেছ। তাহলে দুটাই কি হইতে হবে, দুটাই প্রকট হতে হবে। আর এই যে ছোট হয়েছে, পিচ্ছি হওয়ার জন্য অন্যতম বৈশিষ্ট্য কি, এখানে কি প্রকট থাকতে পারবে, শুধুমাত্র যদি দুটাই প্রচ্ছন্ন হয় তবেই কেবল ছোট হবে। তাছাড়া যদি একটা প্রচ্ছন্ন আরেকটা যদি বড় থাকতো তাহলে হয়তো, একটা যদি প্রকট থাকতো তাহলে কি এটা লম্বা হইতো না ছোট হইতো, তাও লম্বা হইতো না। ঠিক আছে, তার মানে লম্বা হওয়ার জিনটা যেহেতু প্রকট, সুতরাং এ যে ছোট হয়েছে তার মানে তুমি অটোমেটিক বুঝতে পারতেছো ওর ভিতরে কি ধরনের জিন আছে, আচ্ছা দুটাই প্রচ্ছন্ন আছে তাই না। আচ্ছা দুটাই প্রচ্ছন্ন, তার মানে এটাকে আমি বোঝাচ্ছি স্মল টি, এটাকে বোঝাচ্ছি স্মল টি। এবার বুঝতে পারছি। আচ্ছা এবং এখন আমরা যে কাজটা করব, এদের ভিতরে আমরা একটু ক্রস ঘটাবো, ক্রস ঘটাই। আচ্ছা এখন যদি ক্রস ঘটাতাম তাহলে দেখো কিভাবে ক্রস ঘটানো হয়, এর যে প্রথমটা আছে না টি, এর যে প্রথমটা ওটার সাথে আমরা ক্রস ঘটাবো, তাহলে কি পাবো দেখো তো, একটা বড় টি পাচ্ছি, আরেকটা পাচ্ছি হচ্ছে একটা ছোট টি, তাই না, এরকম পাচ্ছি। আবার পরের যেটা ছিল না এটার সাথে আবার দ্বিতীয়টার একটু ক্রস ঘটাই, তাহলে কি পাবো দেখো তো, আচ্ছা একটা পাচ্ছি স্মল টি এবং আরেকটা পাচ্ছি হচ্ছে ক্যাপিটাল টি, তাই না। আচ্ছা এটাও দেখো একটা বড় পাইছি একটা ছোট পাইছি, কিন্তু এখন যে দুইটা উদ্ভিদই হবে না, এই দুইটা কিরকম হবে বলো তো, দুইটাই বড় হবে না, কারণ এখানে প্রকট আছে। এখন তুমি দেখো এটাতে কত ভাবে করতে পারো, এটাতে কিন্তু তুমি টোটাল 4টা তৈরি করতে পারতা, 4টা পারতা না, দেখো তো এর প্রথমটা কি হয়েছে ক্যাপিটাল টি স্মল টি, কিন্তু প্রকটটা লম্বা হবে। আবার এর বড়টা ওই পরেরটার সাথে যদি নিতা তাহলে কি হইতো, প্রকট প্রচ্ছন্ন ওটাই হইতো। আবার দ্বিতীয়টার সাথে প্রথমটা নিবা, দ্বিতীয়র সাথে দ্বিতীয়টা নিবা, তাহলে এটারই 4টা হইতো কিনা, টোটাল কিন্তু হয়তো 4টা, তোমাদের বইয়ে এরকম 2টা দেখানো হয়েছে না, কিন্তু আসলে 2টা না, আসলে টি স্মল টি আবার টি স্মল টি এইরকমও কিছু ছিল। কিন্তু এখন বলো তো সব কি সেম না, সেম। তুমি এই প্রজন্ম থেকে যখন পরবর্তী প্রজন্মে যাইতে চাবে তুমি 2টা নিয়ে কাজ করবে না, তো 2টা নিয়ে কাজ করতে গেলে এই 4টার দরকার আছে, যেহেতু 2টাই 4টাই সেম, সুতরাং আমরা 2টাকে উল্লেখ করিনি, বুঝতে পারছো। অনেক সময় কি এটা মনে হয়েছিল যে আসলে এটা এখানে 2টা কেন, প্রশ্ন হয়েছে না, কিন্তু প্রকৃতপক্ষে এখানেও 4টা হওয়া সম্ভব, কিন্তু যেহেতু 4টার কোয়ালিটি সেম, সুতরাং আমরা 2টা নিয়ে কাজ করবো, কারণ 2টা দিয়ে তো বাবা মা দিয়ে তো আমরা কাজ করতে পারি। ঠিক আছে এখন দেখো এই যে 2টা আমরা পাইলাম না, এই 2টা কিরকম হবে বলো তো, 2টা লম্বা হবে না। আচ্ছা এটাও হবে, দেখো এই যে জিনিসটা এটাও হবে লম্বা, এটাও হচ্ছে লম্বা, আর পরেরটা যেটা ছিল না এটাও হবে লম্বা, বুঝতে পারছি। আচ্ছা 2টাই লম্বা হইলো না, কেউ কি ছোট হইলো, 2টাই লম্বা হইলো। আচ্ছা এখন আমরা এই 2টা দিয়ে আমরা একটু ক্রস ঘটাবো, দেখো এই 2টা, এই যে 2টা ছিল না এটা এবং এটা, তো এটা একটু পাশে দেখায়,
একটু পাশে দেখাই। আচ্ছা, পাশে দেখাইলে এই দুটাকে যদি আমরা একটু ক্রস করতাম, দেখো কিরকম ছিল, একটা ক্যাপিটাল টি, একটা স্মল, আচ্ছা দুই পাশে এটা লিখি, ক্যাপিটাল টি আরেকটা কি ছিল, স্মল টি, তাই না? আচ্ছা, একটা হচ্ছে স্মল টি আরেকটা হচ্ছে স্মল টি, এরকম অবস্থা না বলো? আচ্ছা, এদের মাঝে যদি ক্রস ঘটাতো তাহলে কি হইতো দেখো তো, এইটির সাথে এটা হইতো না, আবার এই প্রথমটার সাথে আবার দ্বিতীয়টা একবার, দ্বিতীয়টার সাথে প্রথমটা একবার, দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা একবার, টোটাল তুমি কি কি পাইতা দেখো তো, টোটাল তুমি পাইতা শুরুতে পাইতা টি, টি দুটাই ক্যাপিটাল, পরের বার কি পাইতা বড় টি, আরেকটা পাইতা কি ছোট হাতের টি, তাই না? পরের বার কি পাইতা ছোট হাত, শুরুতে পাইতা ছোট, পরে পাইতা কি বড় টি, এরকম পাইতা না? আচ্ছা, এটা হচ্ছে বড়, তারপরটা কিরকম, তারপরেরটা আমরা পাইছি দুটাই স্মল টি, বুঝতে পারছি? আচ্ছা, এখানে যে হইলো দেখো তো, এখানে এই যে প্রথম যে এটা দুটাই প্রকট না, এটা তো কি হবে, বড় হবে কিনা, এটা হবে বড় হবে, ঠিক আছে? এটা একটা বড় একটা ছোট, কিন্তু একটা প্রকট আছে কিনা, কি হবে এটা, এটাও বড় হবে, এটা একটা প্রকট একটা প্রচ্ছন্ন প্রকট আছে তো, এটাও কি হবে বড়ই হবে। এখানে কি অবস্থা দেখো তো, এখানে দেখা যাচ্ছে দুটাই ছোট, শুধুমাত্র এখানে কি হবে ছোট হবে, এইটুকু বুঝতে পারছি? এটুকু উপাদান তো বুঝতে পারলাম না? আচ্ছা, এতটুকু যদি আমরা বুঝে থাকি তাহলে যে জিনিসটা হয়ে যাচ্ছে, এখন তোমাকে এই যে প্রকট প্রচ্ছন্ন হিসাবটা বুঝতে পারছি না? আচ্ছা, এখন তোমাকে একটু অ্যালিল জিনিসটা বুঝাতে যাচ্ছি। দেখো, এই যে ক্রোমোজোমগুলো ছিল না, জোড়ায় জোড়ায় ছিল না, এক ক্রোমোজোমে যেসব এই জোড়ায় জোড়ায় থাকে না, এদেরকে বলা হয় অ্যালিল। কি বলা হয়? তার মানে দেখো তো, এটা একটা অ্যালিল কিনা, এটা একটা অ্যালিল। অ্যালিল মানে বুঝতেছো? আচ্ছা, একটু বাংলায় লিখি, দেখো জিনিসটা হচ্ছে অ্যালিল, এই যে অ্যালিল, বুঝছো? এটাকে যদি আমরা ইংলিশে বলতাম, জিনিসটা স্পেলিং হয়তো ALLELE, এরকম একটা। আচ্ছা, অ্যালিল, অ্যালিল জিনিসটা কি, একটা ক্রোমোজোমের যে জোড়াগুলো থাকে না, ওই জোড়াকে বলা হয় অ্যালিল, বুঝছো? এখন দেখো, এটা একটা অ্যালিল, এটাও অ্যালিল কিনা, এটাও অ্যালিল, এই চারটে সব অ্যালিল কিনা, সব অ্যালিল। আচ্ছা, এখন এই অ্যালিলগুলোর ভিতর যেগুলা মন করে একই ধর্মী, এখানে বড়টি এখানে বড়টি না, তাহলে দুটোই সেম না আলাদা? আচ্ছা, যদি সেম হয়, দেখো এই পাশে একটা ওয়ার্ড লিখে তোমরা দেখতে পাচ্ছ কিনা দেখো তো, যদি হয়তো সেম দেখা যায়, যদি হয়তো সেম, তাহলে তাদেরকে বলা হয় হোমো। হোমো মানে একই, হোমো মানে কি তাদেরকে বাংলায় যদি লিখতাম হচ্ছে হোমো, হোমো মানে একই। আচ্ছা, আর যদি আলাদা হয়, ডিফারেন্ট, যদি ভিন্ন হইতো, তখন তাকে কি বলা হতো জানো? ভিন্ন যদি হইতো তখন তাকে বলা হয়তো হোমো না বলে তাকে বলা হয়তো হেটারো। কি বলা হয়তো? হেটারো। এটুকু বুঝতে পারতেছি? আচ্ছা, তার মানে এখন দেখো তো, হোমো সেম হলে কি হবে, ভিন্ন হলে কি হবে? আচ্ছা, এই দুইটা সেম না আলাদা? তাহলে এটাকে বলবো হোমোজাইগাস। নাম কি হবে? হোমোজাইগাস। এই দুটা কি, দুটাই সেম না? তাহলে এদের কি নাম কি হবে? হোমোজাইগাস। এখন এখানে দেখো, একটা বড় একটা, এটার নাম কি হবে? হেটারোজাইগাস। আর এটা কি হবে? একটা বড় একটা ছোট, এটা হবে হেটারোজাইগাস। বুঝতে পারতেছি? এটাও একটা অ্যালিল, এটাও অ্যালিল, এটাও অ্যালিল, এটাও অ্যালিল, কিন্তু এটার নাম হচ্ছে হোমোজাইগাস, এটা হোমোজাইগাস, এটা হেটারোজাইগাস। এই যে চারটা হয়েছিল, প্রথম দুইটাকে কি বলা হবে? প্রথমটাকে বলা হয় হোমোজাইগাস, পরটাকে বলা হবে হেটারোজাইগাস, তারপরটা আবার হেটারোজাইগাস, আর লাস্টেরটা হচ্ছে হোমোজাইগাস। বুঝতে পারছি? ঠিক আছে, এটুকু বুঝতে পারছো? এখন তারপর আরেকটা ওয়ার্ডের সাথে আমরা পরিচিত হব। দেখো, এই যে উপরের সাথে লেখার চেষ্টা করি, একটা হচ্ছে জিনোটাইপ। কি বলতো? জিনোটাইপ। একটা হচ্ছে জিনোটাইপ, আরেকটা লিখতেছি দেখো, সেটা হচ্ছে ফিনোটাইপ। দুইটা ওয়ার্ড কি বোঝা যায়? আচ্ছা, একটা হচ্ছে জিনোটাইপ, আরেকটা হচ্ছে ফিনোটাইপ। আচ্ছা, জিনোটাইপ এটা হচ্ছে অভ্যন্তরে থাকে, বুঝছো? এটা একটা ইন্টারনাল বিষয়। এটা কিরকম? ইন্টারনাল বিষয়। আর ফিনোটাইপ যেটা না, এটা বাইরে দেখা যায়, এটাকে বলা হয় এক্সটার্নাল বিষয়। এখন বিষয়টা দেখো তো, এটা ভিতরে কি কি ছিল? দুইটাই প্রকট ছিল না? এই গাছটা কিরকম হয়েছে? তাহলে এটা জিনোটাইপ হচ্ছে দুটাই বড়, ফিনোটাইপও বড়। কারণ এটার ভিতরে যেরকম দুটাই বড় ছিল, বাইরেও কি হয়েছে? তাহলে এর জিনোটাইপও বড়, ফিনোটাইপও বড়। এখন জিনিসটা দেখো, এর ভিতর কি ছিল? দুটাই ছোট কিনা? এই জিনোটাইপ দুটাই কি ছোট, দেখতেও কিরকম? তাহলে এর জিনোটাইপ আর ফিনোটাইপ সেম না? সেম। এখন পরেরটা দেখো, এটার একটা হচ্ছে প্রকট, একটা প্রচ্ছন্ন। তাহলে জিনোটাইপের ভিতর কি আছে? একটা বড় আছে, ছোট আছে, কিন্তু দেখতে কিরকম হয়েছে? দেখতে বড় হয়েছে। তাহলে এটার জিনোটাইপ আর ফিনোটাইপ কি সেম? দুইটা আলাদা। এবার বুঝতে পারছি? আচ্ছা, এটার জিনোটাইপ বলতেছে একটা বড় বৈশিষ্ট্য আছে, একটা ছোট বৈশিষ্ট্য আছে, কিন্তু ফিনোটাইপ কি বলতেছে? শুধু বড়। তাহলে ফিনোটাইপ যেটা বাইরে থেকে দেখা যায় তাকে বলা হয় ফিনোটাইপ, আর যেটা গভীরে অভ্যন্তরীণ বিষয়, জিনের যে অভ্যন্তরীণ, তাকে বলা হয় জিনোটাইপ। আচ্ছা, এখানে দেখো,
একটা বড় একটা ছোট, এটা জিনোটাইপ হচ্ছে বড় আছে, প্রকট আছে, প্রচ্ছন্ন আছে, আর ফিনোটাইপটা বড় দেখাচ্ছে। এখন এগুলা দেখো দুইটাই বড়, জিনোটাইপও বড়, ফিনোটাইপও বড়। জিনোটাইপ বড় ছোট মিক্স আছে আর ফিনোটাইপ বড় হয়েছে। এটা জিনোটাইপ ছোট বড় মিক্স আছে আর ফিনোটাইপ হয়েছে বড়, আর এখানে জিনোটাইপও ছোট, ফিনোটাইপও ছোট। বুঝতে পারছি? সুন্দর। জিনোটাইপ ফিনোটাইপ সব বোঝা গেছে না? তাহলে আমরা প্রকট বুঝতে পারছি, প্রচ্ছন্ন বুঝতে পারছি। অ্যালিল কি, অ্যালিলের ভিতর কোনটাকে হেটারোজাইগাস বলা হয়, কোনটাকে হোমোজাইগাস বলা হয়, ক্লিয়ার না? আচ্ছা, তারপর একটা জিনোটাইপ একটা ফিনোটাইপ, দুইটা ওয়ার্ড ক্লিয়ার? আচ্ছা, এতটুকু যদি ক্লিয়ার হয়ে থাকি তাহলে বলতে পারো আমাদের কাজ মোটামুটি ওকে হওয়ার পথে। আচ্ছা, দরকার নেই, খুব একটা দরকার নেই, এই দুইটা হলে আমাদের কাজ হয়ে যাবে। আচ্ছা, এই প্রকট প্রচ্ছন্ন এই কাজটা আমাদের শেষ।